আবারও আওয়ামী লীগ বিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত কোনো নির্বাচন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, এমন নির্বাচন দেশের অস্থিরতা আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, খুব স্বাভাবিক। আমরাও দেখতে পাচ্ছি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন রঙ্গটা হচ্ছে, আজকে দেশের যে পরিস্থিতি, এর থেকেও আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার সাথে আমরাও একমত। বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক বার্তায় শেখ হাসিনা বলেন, দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সরকার বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করতে পারে না। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক প্রক্রিয়া থেকে জনগণের একটি বড় অংশকে বাদ দিলে ক্ষোভ বাড়ে, প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ হয় এবং ভবিষ্যতে অস্থিরতার বীজ রোপিত হয়। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দমন পীড়ন চালিয়ে শত শত মানুষ নিহত হওয়ায় শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত। এগুলো এপির ভাষা। বর্তমানে আওয়ামী লীগের এই নেতা ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। গণ অভ্যুত্থানের জেরে টানা 15 বছরের শাসন থেকে ছিটকে পড়েন শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তার সমালোচনা আরো তীব্র হয়েছে। হাসিনার অভিযোগ, আসন্ন নির্বাচনে তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে লাখ লাখ সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তার দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক বঞ্চনা। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 12,70,00,000। কয়েক দশকের মধ্যে এই নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বড় ধরনের রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। এই পুরো প্রক্রিয়া তদারকি করছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে সভা সমাবেশ চলছে। ডক্টর ইউনূসের কার্যালয় জানিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বাহিনী তৎপর এবং কোনো রকম জোর জবরদস্তির মাধ্যমে ফল প্রভাবিত করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোকেও নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ডিসেম্বরের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার পুত্র বিএনপি চেয়ারম্যান হয়েছেন। আসন্ন নির্বাচনে তাকেই অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর গত শুক্রবার নয়াদিল্লির এক সংবাদ সম্মেলনে প্রথম প্রকাশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। সংবাদ মাধ্যমের ভাষা এটি যে প্রথম প্রকাশ্যে ভাষণ দেন। প্রথম প্রকাশ্যে এখনো পর্যন্ত শেখ হাসিনা আসেননি। নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের যে অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ দিয়েছেন, তার অডিও বাজিয়ে শোনানো হয়েছে। সেই ভাষণে শেখ হাসিনা দাবি করেন, ইউনূসের তত্ত্বাবধানে বাংলাদেশে কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনলাইনে সম্প্রচারিত ওই ভাষণটি 1 কোটির বেশি সমর্থক সরাসরি প্রত্যক্ষ করেছেন। শেখ হাসিনার ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভারত তাকে এভাবে প্রকাশ্যে বক্তব্য দিতে দেওয়ায় তারা বিস্মিত ও হতবাক হয়েছেন। বাংলাদেশের তরফে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কেও টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। শেখ হাসিনা জাস্ট অডিওতে ভাষণ দিয়েছেন, তার প্রতিক্রিয়া এমন। তিনি যদি যেদিন প্রকাশ্যে গণমাধ্যমের সাথে কোনো টেলিভিশন চ্যানেলে বা কোনো সোশ্যাল মিডিয়াতেও যদি প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে সাক্ষাৎকার দেন, তাহলে কি ঘটবে একবার চিন্তা করুন। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে এই সরকারের তরফে, কিন্তু ফ্যাসিস্টের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে গত 1.5 বছরে। যার কারণে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে পারছেন বা বলছেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে না। এবং আমরা বাংলাদেশের জনগণও খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগবিহীন যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা আরো বিভেদ সৃষ্টি করবে বা বিভেদ সৃষ্টি করছে। ঐক্যের বাংলাদেশ গড়া অসম্ভব। অশান্তি আমাদের জীবনে
স্থায়ীভাবে আসন গেড়ে নেবে, তাতে কোনো সন্দেহ নাই। যার কারণে শেখ হাসিনা যে প্রশ্ন তুলেছেন যে এই নির্বাচন যথেষ্ট প্রশ্নবিদ্ধ, আমরা বাংলাদেশের জনগণও মনে করছি। এখন দেখার বিষয় এই নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সময়ে কি হয়, আমরা নিশ্চয়ই সেগুলো দেখব। আসসালামু আলাইকুম, আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো কবি নই, আমি কোনো গবেষক নই, আমি কোনো গভীর চিন্তক নই। কিন্তু গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যালোচনা গভীরভাবে পর্যালোচনা করে এবং রাজনীতির বেশ কিছু দিক বিবেচনা করে আমার আজকের এই আলোচনা। একজনের একটি সাক্ষাৎকার ভিত্তিক আমি কিছু কথা বলবো, কিন্তু তার চেয়ে ওভারঅল আমার কয়েকদিন ধরেই মনে ভাসছিল, এবং ঠিক আমার মনে ভাষাও বলা যায় না, গ্রামগঞ্জে শহরে এবং আবার ফোন, আবার হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, নানান কিছুতে দেশের বাইরে রাজনীতি সচেতন, রাজনীতি সংশ্লিষ্ট যত মানুষের সঙ্গে কথা হয়, সেই কথা থেকেই আলাপচারিতায় আমার কাছে মনে হয়েছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছেন আরেকজন মানুষ। সেই মানুষটি হচ্ছেন মাহবুব কামাল, যিনি যুগান্তর পত্রিকায় কাজ করেন, যিনি আমাদের এখানে নিয়মিত আলোচক হিসেবে আসেন। তার সাথে আলোচনায় একটা পর্যায়ে গিয়ে আমাদের টিউনিং হয় যে হ্যাঁ, এই বাংলাদেশ যেভাবে চলছে, এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান বা জুলাইকে আমি বিপ্লব বলতাম, যদি আমি দেখতাম যে যেই কথা বলে ওই আন্দোলন হয়েছে, এই আন্দোলন বাস্তবে প্রতিফলন হয়েছে। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন জুলাইয়ের ওই আন্দোলনের সাথে, ওই আন্দোলন বলতে আমি মিন করছি, আমি একটু খোঁচা দিয়ে বলতে চাই, ওই আন্দোলন, যে আন্দোলন হয়েছিল মাঠে প্রথমত কোটা বিরোধী আন্দোলন হিসেবে, সেটা একটা ভণ্ডামির পর্যায়ে ছিল। মানে কোটা বিরোধী আন্দোলন দেখিয়ে শেখ হাসিনার পরিবর্তন, শেখ হাসিনা তাড়ানো, এই দ্বিতীয় স্টেপটা পর্যন্ত আমরা সবাই একমত ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, কোটা বিরোধী, যেহেতু শেখ হাসিনা আন্দোলন বিরোধী কর্মসূচি দিয়ে মাঠে আসা যাচ্ছে না, কোটা বিরোধী আন্দোলন দিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেছে। কিন্তু তার তৃতীয় যে স্টেপটি আমরা দেখেছি, যে আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই নানান রকম আরও বেশি ভণ্ডামি, আরও বেশি সততা, আরও বেশি প্রতারণা, এবং তখন জানা গেল যে সেই আন্দোলনটা আসলে একটা দীর্ঘ সময়ের মেটিকুলাস ডিজাইন, যেটার সাথে বহিঃশক্তি জড়িত এবং একটা ক্ষমতার কেন্দ্র, পরাশক্তির কেন্দ্র থেকে সেটায় টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে। তখন আমার কাছে আস্তে আস্তে সেই সময় মোহভঙ্গ হয়েছে, এবং জুলাই আন্দোলন চলাকালে যখন বড় বড় কিছু ঘটনা ঘটছিল, তখনও আমরা প্রশ্ন তুলেছি যে এই ঘটনাগুলো এই আন্দোলনের সঙ্গে যায় না। যাই হোক, সেই তথাকথিত আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন, সেটার মধ্যে দিয়ে যা প্রসব হয়েছে এই সংস্কারের নামে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা আক্রান্ত চেষ্টা, এবং সেই সব ধরে যারা সেই আন্দোলনের সে সময় ছিল, তারা এখন প্রত্যেকেই স্বীকার করছে যে ওই তাদের আন্দোলনটা ব্যর্থ হয়েছে, যে আন্দোলনটা সত্যিকার ইচ্ছায় কিছু মানুষ যোগ দিয়েছিল। অর্থাৎ মোটা দাগে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আমার মূল্যায়ন না, এটা মূল্যায়ন কার, আমি সেদিকে আপনাদেরকে আগে একটু নজর দিয়ে নিই। এই আন্দোলনে মেটিকুলাস ডিজাইনের অন্যতম মাস্টার মাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম, এখন বলতে পারেন ওই আন্দোলনের সুবিধাভোগী এখন পর্যন্ত যারা এবং আরও যারা সামনে হবেন তাদের কাছে সে ছিটকে পড়েছে। সেই মাহফুজ আলম বলছে যে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে, এবং সে বলছে ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য উইকের সাক্ষাৎকারে 2024 সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন। তার এই দীর্ঘ ইন্টারভিউটা আমি পড়েছি। সে বলেছে জামাত এবং আওয়ামী লীগের যে মূল স্পিরিট, মূল বিষয়টা একই রকম। আওয়ামী লীগ যদি থাকে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে। এটার সঙ্গে আমি কিছুটা একমত, কারণ আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপের ছিল, সে জামাতকে ভ্যানিশ করতে চেয়েছে, কিন্তু জামাত আরো শক্তি নিয়ে তার উত্থান ঘটেছে।